সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার, ভারতে পালানোর সময় আটক সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি সহ ৮ জনের ব্যাংক হিসাব জব্দ, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে বিএফআইইউর নির্দেশনা। বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি, ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রীয় অর্থ লোপাটের অভিযোগ, বিইআরসির সক্ষমতা বাড়ানোর তাগিদ। পরিকল্পনার ভুল, বাস্তবায়নে ব্যর্থতা এবং দুর্নীতি, অবাধ দুর্নীতির কারণে এটা সৃষ্টি হয়েছে। এবং ইসরায়েল হামাস যুদ্ধে 1 বছরে নিহত ৪২,০০০-এর বেশি ফিলিস্তিনি, যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের আহ্বানে সাড়া নেই নেতানিয়াহুর। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার বিকেলে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবের হোসেন চৌধুরীকে কোন মামলায় আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তা এখনও জানানো হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী। তিনি একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1996 সালে আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন ও পরবর্তীতে এলজিআরডি উপমন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী। এছাড়াও সাবের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির চেয়ারম্যান ছিলেন। ভারতে অনুপ্রবেশের সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজেপি। রোববার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজেপি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে। 2008, 14 এবং 18 সালের নির্বাচনে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে তিনি মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীর সহ তাদের পরিবারের 8 সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফ্রিল্যান্সিং ইন্টেলিজেন্স ইউনিট রোববার বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে। ব্যাংক হিসাব জব্দের তালিকায় থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের 4 ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সাইম সোবহান আনবির ও সাফন সোবহান এবং 3 পুত্রবধূ সোনিয়া ফেরদৌসি সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান। বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তি এবং তাদের প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে যেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার 30 দিন বন্ধ রাখতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের মালিকানায় থাকা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী 1 মাস এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। সরকার পরিবর্তনের পর মাহবুবুল আলম হানিফ গা ঢাকা দিয়েছেন। কুষ্টিয়া 3 আসনের থেকে 3 বার সংসদ সদস্য হয়েছেন তিনি। রাজনৈতিক বিবেচনায় বিনা দরপত্রে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান, আর তার খরচ দিয়েছে সরকার। তবে মালিকানা থেকে গেছে কতিপয় ব্যক্তির হাতেই। এভাবেই ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করেছে শেখ হাসিনা সরকারের ব্যবসায়ী ও রাজনৈতিক সিন্ডিকেট, যার বোঝা চেপেছে জনগণের ঘাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতি পোষাতে সংস্কারের পাশাপাশি সক্ষমতা বাড়াতে হবে এনার্জি রেগুলেটরি কমিশনের।
বিস্তারিত জানাচ্ছেন মাঝার মাহবুব। শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়ে ক্ষমতায় আসার পর 2009 থেকে 24 সাল পর্যন্ত 125টিরও বেশি সরকারি বেসরকারি রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপি পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার। মূলত বিশেষ আইন 2010-এর অধীনে বিনা দরপত্রে অনুমোদন আর নবায়ন করা এসব পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে কিছু আওয়ামী লীগ নেতা ও তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের লুটপাটের সুযোগ করে দিয়েছে শেখ হাসিনা। অপরিকল্পিত পাওয়ার প্ল্যান্ট বসালেও লুটপাটের পদ্ধতি ছিল আইনসিদ্ধ ও ছকে সাজানো। 2022 পর্যন্ত আজিজ খানের মালিকানাধীন সামিট গ্রুপই ক্যাপাসিটি চার্জ নিয়েছে 10,000 কোটি টাকার বেশি। যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি এগ্রিকো ইন্টারন্যাশনালকে দেওয়া হয়েছে 7,932 কোটি টাকা। চীনা কোম্পানি এরদা পাওয়ার হোল্ডিংস নিয়েছে 7,523 কোটি টাকা। দেশীয় কোম্পানি ইউনাইটেড গ্রুপকে দেওয়া হয়েছে 6,575 কোটি টাকা। রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডকে দেওয়া হয়েছে 5,117 কোটি টাকা। বাংলা ক্যাট গ্রুপ নিয়েছে 5,067 কোটি টাকা। পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র পেয়েছে 4,550 কোটি টাকা। ওরিয়ন গ্রুপ 4,662 কোটি এবং খুলনা পাওয়ার কোম্পানি 4,054 কোটি টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কেপিসিএল এর 35% শেয়ার রয়েছে সামিট গ্রুপের কাছে ও 35% ইউনাইটেড গ্রুপের কাছে। খুলনা পাওয়ারের ক্যাপাসিটি চার্জের বড় অংশই গেছে সামিট ও ইউনাইটেডের কাছে। এখনও বাকি আছে 2023-24 সালের হিসাব। এছাড়া ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে গিয়ে গত 9 বছরে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে প্রায় 11,015 কোটি টাকা। এসব কেন্দ্রের বেশিরভাগেরই মোট বিনিয়োগের মাত্র 25 থেকে 30% বিনিয়োগকারীর, বাকি পুরোটাই ঋণ। পিডিবির মাধ্যমে সরকার সুদসহ সেই ঋণ চুক্তি অনুযায়ী শোধ করেছে 3 বছরে। পাশাপাশি ইকুইটি বিনিয়োগের ওপর দেওয়া হয়েছে মুনাফা বা রিটার্ন অন ইকুইটি। এভাবে প্রতি বছর সরকার যে অর্থ পরিশোধ করেছে সেটাই ছিল ক্যাপাসিটি চার্জ। তবে সরকার বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় পরিশোধ করলেও এর মালিকানা ওই কোম্পানির কাছেই থেকে গেছে। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে ঋণের টাকাও পরিশোধ করা হতো সরকারকে দিয়ে, আর একাধিকবার নবায়ন করা সেই কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ সহ বিদ্যুৎ বিক্রির টাকা গেছে কোম্পানির মালিকের পকেটে। এর মধ্যে অবকাঠামোগত নির্মাণ সামগ্রী আমদানিতে পরিশোধিত অর্থ এবং ব্যাংক দেউলিয়া করে নেওয়া ঋণ ডলার হয়ে পাচার হয়েছে বিদেশেও। 2009 যে শুরু করছিলাম 2,500-3,000 মেগাওয়াট ডেফিসিট, এত বছরের এত উন্নয়নের পরেও কিন্তু 2,500-3,000 মেগাওয়াট ডেফিসিট রয়ে গেছে। পরিকল্পনার ভুল, বাস্তবায়নে ব্যর্থতা এবং দুর্নীতি, অবাধ দুর্নীতির কারণে এটা সৃষ্টি হয়েছে। সরকার যদি সদিচ্ছা থাকে সর্বক্ষেত্রে যে আমাদের জনগণের সমস্যার সৃষ্টি হবে না, আমাদের ভুল নীতির কারণে আমাদের সাধারণ জনগণের উপরে, ভোক্তাদের উপরে চাপ সৃষ্টি হবে না, সেটা যদি করতে পারি আমি মনে করি 2 থেকে 5 বছরের মধ্যে আমরা অনেক সহনশীল হতে পারবো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাতিল করেছে 2010-এর আইন, গঠন করেছে জাতীয় কমিটিও। ইতিমধ্যে সামিট গ্রুপেরই 3টি, বেক্সিমকো ও ওরিয়ন গ্রুপের 1টি করে এবং ভারতের আদানির 1টি সহ দেশি বিদেশি অংশীদারিত্বের মালিকানায় মোট 11টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য নিয়ে কাজ করছে জাতীয় কমিটি, যার মধ্যে আছে তেলভিত্তিক ও সোলার প্রকল্প। এক এক করে এসব প্রকল্পের যথাযথ তদন্ত করে পাচার হওয়া অর্থ ফেরাতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ ও সংস্কারের পাশাপাশি এনার্জি রেগুলেটরি কমিশনের সক্ষমতা বাড়ালেই বিদ্যুৎ খাতের ক্ষতি পুষিয়ে তোলা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আওতায় যে সমস্ত চুক্তিগুলো করা হয়েছে সব বাতিল করে তাদের সঙ্গে কোনোটা বাজেয়াপ্ত করবে সরকার, তাদের মালিকানা বাজেয়াপ্ত হয়ে গেলে তো তাদের মালিকানা নেই, বাজেয়াপ্ত করবে, আর কোনোটা তাদের সঙ্গে রিনেগোসিয়েশনে যাবে। রিনেগোসিয়েশনে যেতে হলে যেসব ব্যাপারগুলো কাজ করবে, যেখানে যতটুকু প্রতিযোগিতামূলকভাবে বিনিয়োগ হলে যেখানে যতটুকু তাদের কস্ট বা ব্যয় হওয়ার কথা ততটুকু ব্যয় ধরে যত টাকা তারা বেশি নিয়ে গেছে তত টাকা তাদের কাছ থেকে বিদ্যুৎ কেনার মাধ্যমে সমন্বয় হতে থাকবে আর বিদ্যুতের দাম কমে যাবে। এবং পাবলিক প্রকিউরমেন্ট রুল 2008 এটির আলোকে সমস্ত ধরনের আগামী দিনের যত বিদ্যুৎ খাতে চুক্তি হবে সেগুলো করা দরকার, যেটা বলা হয়ে থাকে প্রতিযোগিতামূলক মূল্যে রিভিউ কমিটির মাধ্যমে ওপেন বিডিংয়ে এই ধরনের বিডিংগুলো হলে আপনি অনেক কম মূল্যে বেটার কন্ট্রাক্ট আপনি তখন করতে পারবেন। বিদ্যুৎ জ্বালানি খাতের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের কার্যক্রম পুনর্মূল্যায়নের পাশাপাশি এ খাতকে প্রতিযোগিতামূলক করতে শক্ত নীতি প্রণয়নের বিকল্প নেই বলে মত সংশ্লিষ্টদের। মাঝার মাহবুব, এখন ঢাকা। বরিশালে ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙন। ইতিমধ্যে বিলীন হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি এবং বসতবাড়ি।
ভিটে হারিয়ে দিশেহারা অনেক পরিবার। এতে গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ভাঙন রোধে নানা পরিকল্পনা এবং কার্যক্রম চলমান রয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। আমিনুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অমিত হাসান। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া সন্ধ্যা, সুগন্ধা আর আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বসতভিটা, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হচ্ছে নদী তীরবর্তী মানুষ। বিলীন হয়ে যাচ্ছে সংযোগ সড়ক সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। আরজিকালি কাপুর গ্রামের বাসিন্দা হালিমা বেগম নদীতে সবকিছু হারিয়ে 1 বছর ধরে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে। আয়ের কোনো পথ না থাকায় খেয়ে না খেয়ে চলছে সংসার। তার মতো আরও একজন আলতাফ হোসেন ছোটবেলা থেকেই দেখে আসছেন এই ভাঙাগড়ার খেলা। নিজের ঘরটি আড়িয়াল খাঁ নদী গ্রাস করেছে গত 60 বছরে 6 বার। তবে এবার নদী ভাঙনের কবলে পড়লে বেঁচে থাকার আর কোনো সম্বল থাকবে না বলে জানান তিনি। আমার ঘর 2 বার করে ভাঙ্গিয়া নদীতে চলে গেছে। আর মনে করেন এক ছেলে আছে, এক মেয়ে আছে। মেয়ে 5-এ পড়ে আর ছেলে দৌড়ে মাছ ধরে মানের লাগে। ওই ছেলেই আমার সংসার টানে। আমি ওই মাঝখান থেকে এই পর্যন্ত পড়ছি এই আড়িয়াল খাঁ নদীতে। এই আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে আমারই বয়সে আমি এই 7 নাম্বার বাড়ি করছি। আড়িয়াল খাঁ, কীর্তনখোলা ও সন্ধ্যা নদীর পাশের 3টি গ্রামের প্রায় 1000 পরিবার এখন ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন। গত 5 বছরে এই নদী গ্রাস করেছে প্রায় 20 থেকে 25 হেক্টর ফসলি জমি। বিলীন হয়েছে প্রায় 200 ঘর। 1971 সাল থেকে এই নদী ভাঙন শুরু হলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী ও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান স্থানীয়রা। প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের তীব্রতা বেড়ে যায় কয়েক গুণ। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। গত 10 বছরে বিলীন হয়ে গেছে এখানকার 2টি বড় বড় গ্রাম। এ অবস্থায় চললে এবং দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙন রোধ করা না গেলে কয়েক বছরের মধ্যে বিলীন হয়ে যাবে এই গ্রামটিও। সমস্ত জমিগুলো বিলীন হয়ে গেছে। এই নদী ভাঙনের কারণে অনেকেই এই গ্রাম থেকে অন্যত্র চলে গেছে। পাশেই রপিয়াদি গ্রাম ছিল। এটা এভাবে যদি নদী ভাঙন হয় তাহলে আমাদের স্কুলটা 2-1 বছরের মধ্যে বিলীন হয়ে যাবে। অর্থনীতিবিদরা বলছেন নদী ভাঙনের ফলে গ্রামের মানুষ যেমন সর্বশান্ত হয়ে পড়ছে, একইভাবে প্রভাব পড়ছে শিক্ষা ও গ্রামীণ অর্থনীতিতে। আর পরিবেশবিদরা বলছেন দিন দিন গতি প্রবাহ হারিয়ে তীব্রতা বাড়ছে নদী ভাঙনে। মানুষের জীবন এবং জীবিকা একটা সামগ্রিক ভঙ্গুরতার মুখোমুখি হয়ে যায় এবং এই ভঙ্গুরতার নেচারটা এরকম যে প্রথমতই হচ্ছে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। কৃষিজমি আমরা হারিয়ে ফেলি, ফসল নষ্ট হয়, মানুষের বাস্তুচ্যুত হয়ে যায়। মানুষ একদিকে স্থানান্তর হয়, অন্যদিকে পেশার পরিবর্তন হয়। তো পেশা এবং স্থানান্তর দুটো পরিবর্তনের জীবনের উপর এত নেতিবাচক প্রভাব সৃষ্টি করে যে ওই জীবন থেকে আবার সে ফিরে এসে আবার নতুন করে জীবন শুরু করতে অনেক সংকটের মোকাবেলা করতে হয় তাকে। প্রথম কথা হচ্ছে যে খনন করা, ড্রেজিং করা, এবং এইটাকে হচ্ছে ক্যাপিটাল ড্রেজিং করতে হবে এবং পানিগুলি যেন তাৎক্ষণিক সব জায়গায় ছড়াইয়ে যেতে পারে। পানি যদি যখন যাবে তার ফোর্সটা যদি ঠিকমতো আমি ডাইভার্ট করে দিতে পারি তাহলে কিন্তু এই ভাঙনটা কিছুটা হলেও রিডিউস হবে। নদী ভাঙন রোধে পর্যায়ক্রমে কাজ করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ীভাবে রোধে প্রতি কিলোমিটার কাজ করতে খরচ হয় প্রায় 75 কোটি টাকা। 5টা প্রকল্প চলমান রয়েছে। সেই 5টা প্রকল্পের আওতায় রোধে ব্লক এবং সিসি ব্লক দ্বারা কাজ চলমান রয়েছে। আর আমাদের যেটা প্রকল্প, যেহেতু অনেক বড় এরিয়া নিয়ে ভাঙন, আমরা একটা স্টাডি প্রকল্প শুরু হয়েছে ইতিমধ্যে। যদি স্টাডি প্রকল্প শেষ হয়, স্টাডি প্রকল্পের যে একটা সুপারিশ, এই সুপারিশের আলোকে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ড বলছে বরিশাল জেলায় বড় 9টি নদীর প্রায় 108 কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত, যার মধ্যে 25 কিলোমিটারের কাজ চলমান রয়েছে। অমিত হাসান, এখন বরিশাল। বন্যায় উপকূলীয় জনপদ নোয়াখালীর 8টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধুমাত্র সড়ক বিভাগেরই ক্ষতি হয়েছে প্রায় 200 কিলোমিটার সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। কর্তৃপক্ষ বলছে সড়ক থেকে পানি নেমে যাওয়ায় ইতোমধ্যেই মেরামতের কাজ শুরু হয়েছে। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদন।
সড়কের উপর দিয়ে হেলে দুলে চলছে যানবাহন, ধুলাবালি আর কাদামাটিতে মাখামাখি সড়ক। এমন চিত্র নোয়াখালীর বেগমগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের প্রায় 10 কিলোমিটার এলাকায়। সড়কে ছোট বড় গর্ত থাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। রাস্তা ভেঙে যাওয়ার কারণে এখন বর্তমানে আমি গাড়িটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আমার গাড়ি যখন কাটিং শেপ ভেঙে গেছে, এখন আমি দাঁড়াই আছি। সামনের বাম্পার পিছনের বাম্পারগুলো ছড়াই যেতেছে, পরে গ্যারেজে ঢুকানো লাগে, ঢুকে কাজ করানো লাগে, নাহলে চলা যায় না অবস্থা। যাই ওই অবস্থা, রাস্তার অবস্থা পুরো খারাপ। জানে কোনো নিরাপত্তা নেই, যাচ্ছি খুব রিক্সের পরে। এখন আইসি যখন যাওয়াই লাগবে। কালকে এটা ভাঙে, আজকে এটা ভাঙে, পরশু দিন এটা ভাঙে। ডেলি ধরতে গেলে সিএনজির মধ্যে মাল লাগার লাগে, কাজ করাইতে হয়। আমাদের গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। অ্যাক্টিভ চালাই, কোনো মতে মালিক জমা হয় না, নিজেরও হয় না। সড়ক বিভাগের তথ্য মতে সাম্প্রতিক বন্যায় প্লাবিত হয়ে নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও জনপথ বিভাগের প্রায় 200 কিলোমিটার সড়ক, যার মধ্যে রয়েছে কবিরহাট ছমির মুন্সিহাট সোনাইমুড়ি সড়কের 23.5 কিলোমিটার এবং সোনাইমুড়ি সেনবাগ ও কল্যাণদী সড়কের 21 কিলোমিটার সহ বেশ কিছু প্রধান সড়ক। বড় বড় গর্ত, গাড়ি পড়লে উঠানো যায় না, আর এক একটা গাড়ি পড়লে আধা কিলোমিটার 1 কিলোমিটার জ্যাম থাকে। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কলেজ ডাক্তারের কাছে নিতে অনেক কষ্ট হয়। শ্বাস নিঃশ্বাস নিতে এত কষ্ট হইতে আছে, আর মানুষ তো হাঁটাচলা করতে অনেক কষ্ট হচ্ছে, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। আমরা বাধ্য হয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে আছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো খুব দ্রুত সময়ের মধ্যে যাতে রাস্তাটা সংস্কার করার ব্যবস্থা করে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে কাজ শুরু করেছেন তারা। দ্রুত সময়ে কাজ শেষ করা হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। 21টা সড়কই ক্ষতিগ্রস্ত আমাদের। 21টার ভিতরে 14টা সড়ক আমাদের পানির নিচে তলিয়ে ছিল। তো বিভিন্ন সড়কগুলাই আসলে আমাদের বিভিন্ন কাজ চলমান আছে, আমাদের মেরামত কাজ চলমান আছে। তো রাস্তাগুলো আমাদের স্বাভাবিক অবস্থায় নেওয়ার জন্য আমরা স্বল্পমেয়াদী কিছু টাকা চেয়েছি, 20 কোটি টাকা বরাদ্দ চেয়েছি আমরা। সাম্প্রতিক বন্যায় নোয়াখালীতে সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে 20 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এখন নোয়াখালী। সরবরাহ কমায় ঝালকাঠির বাজারে বেড়েই চলেছে মাছের দাম। অধিকাংশ মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা। আর কলাপাড়ায় চাহিদার চেয়ে সরবরাহ কমায় বেড়েছে খাসির মাংসের দাম। তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠি শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার এবং কলাপাড়া মাংস বাজারে আছেন জসিম পারভেজ। শুরুতেই যেতে চাই মাছ বাজারের খবর জানতে, আলামিনের কাছে যেতে চাই। আলামিন, মাছের সরবরাহ কম থাকার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন, আর প্রকার ভেদে কোন মাছের দাম কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। ধন্যবাদ রওশন। গেল কয়েকদিন আগে যে বন্যা হয়েছে, সেই বন্যায় কিন্তু স্থানীয় যে মাছের ঘের রয়েছে, সে মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে চাষের মাছের সরবরাহ কম। এছাড়া গেল কয়েকদিন আগে কিন্তু সমুদ্রে যে নিম্নচাপ হয়েছিল, তখন 3 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছিল। তখন কিন্তু জেলেরা তীরবর্তী স্থানে চলে এসেছে। এই কারণে সামুদ্রিক মাছ আহরণও ব্যাহত হয়েছে। এই দুই কারণে কিন্তু বাজারে সামুদ্রিক এবং স্থানীয় যে চাষের মাছ, এর সরবরাহ কমে গেছে। এই সরবরাহ কমে যাওয়ার কারণে আসলে মাছের দাম অনেকটাই বেড়েছে। তবে একটি বিষয় একটু অবাক করা রওশন, সেটি হচ্ছে যে ইলিশের সরবরাহ কমুক কি বাড়ুক, তার দাম কিন্তু একই অবস্থায় রয়েছে। সমুদ্র থেকে যে আহরিত ইলিশ, সেই ইলিশের 1 কেজি সাইজ ইলিশ সবসময় বিক্রি হচ্ছে 16 থেকে 1700 টাকা। আর স্থানীয় নদ নদীর যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছ কিন্তু বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকা কেজি দরে। আর এর চেয়ে ছোট সাইজের যে ইলিশ, সেই ইলিশ মাছ কিন্তু বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি দরে। এছাড়া আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম আমি জানিয়ে দিচ্ছি রওশন। আজকের বাজারে চাষের যে মাঝারি সাইজের রুই মাছ আছে, সেই রুই মাছ আজকের বাজারে কিনতে পাওয়া যাচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে, এবং কাতল মাছ কিনতে পাওয়া যাচ্ছে 350 থেকে 450 টাকা কেজি দরে। চাষের কই মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। চাষের যে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে বাজারে, সেটিও কিনতে পাওয়া যাচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে। চাষের শিং মাছ কিনতে পাওয়া যাচ্ছে 450 থেকে 500 টাকা কেজি দরে। পাবদা মাছ, সেই পাবদা মাছ কিন্তু সবসময় বাজারে 300 থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে। সেই মাছ কিন্তু আজকে সর্বোচ্চ 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে কার্প জাতীয় মাছ আছে, সেই কার্প জাতীয় মাছও কিন্তু রওশন 50 থেকে 60 টাকা বেড়েছে, এবং সামুদ্রিক মাছেও 30 থেকে 40 টাকা বেড়েছে। তবে আগামী 12 তারিখ রাত থেকে রওশন কিন্তু ইলিশ মাছ ধরা বন্ধ হবে, তখন কিন্তু বাজারে এর প্রভাব পড়বে এমনটি বলছেন ব্যবসায়ীরা। তখন মাছের দাম আরেক দফা বাড়বে এমনটি আভাস দিয়েছেন। তো রওশন, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ।
এবার আমরা একটু মাংসের বাজারের পরিস্থিতিও জানতে চাই। মাংসের বাজারে সেখানে আছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন যে কলাপাড়ায় মাংসের বাজারের ক্রেতা কেমন দেখছেন আর দাম দর সম্পর্কেও জানতে চাই। শরীফ প্রহসন, আপনি জানেন যে উপকূলীয় অঞ্চলের সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে কলাপাড়া। আপনি জানেন যে এখানে দেশের অধিকাংশ বড় বড় মেগা প্রকল্প এখানে চলমান থাকায় এখানকার যে মাংসর চাহিদা অনেকটাই বেড়েছে। সে কারণে যে এখানে আজকে আমি দাঁড়িয়ে আছি নাচনাপাড়া পাইকারি এই মাংস বাজারে। এখানে কিন্তু পাইকারি দরেই মাংস বেচা বিক্রি হয়। আজ সকালে আমরা এখানে এসে যতটুকু দেখেছি যে এখানে গরুর মাংস সেটির ক্রেতাও এখানে অনেক রয়েছে এবং এখানে 1 কেজি গরু বিক্রি হচ্ছে 700-750 টাকা প্রতি কেজি এবং বরকি যে ছাগল রয়েছে সেই বরকি ছাগলের মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকা প্রতি কেজি এবং খাসির যে ছাগল রয়েছে সে খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজিতে 100 টাকা বেড়ে 1100 টাকা বিক্রি হচ্ছে, এমনটি নিশ্চিত করেছে কেনাকাটার ব্যবসায়ীরা। তো এখানকার যে ক্রেতা এখান থেকে বেশি করেই তারা এখান থেকে মাংস ক্রয় করে নিয়ে যান নিজ নিজ গন্তব্যে, কিন্তু খুচরা বাজারে এই মাংসের প্রতি কেজি 50 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে নিশ্চিত করেছে। তো এখানকার যে খুচরা পর্যায়ে এবং যে সকল বড় বড় মেগা প্রকল্পের যে ক্রেতা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছে যে তাদের এখানে যে গরুর সরবরাহ থাকলেও কিন্তু খাসির চাহিদার তুলনায় অনেক কম থাকায় দামটা প্রতি কেজিতে 100 টাকা বেড়েছে। তো এখানকার যে মাংসের যে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর অঞ্চল থেকে গরু এখানে নিয়ে আসা হয় এবং সে কারণে কিছুটা দাম নাগালের মধ্যে রয়েছে। আর স্থানীয় পর্যায়ের হাট বাজার থেকে গরুর সরবরাহ অনেকটাই কম রয়েছে। তো দেশি গরুর দাম একটু বেশি থাকায় প্রকার ভেদে এবং সে গরুর দাম মাংসের দামও কিছুটা বাড়ছে বলে এখানকার ক্রেতারা আমাদেরকে অভিযোগ করেছেন। তো এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চলে যে এই মাংসের বাজার সে বাজারটি মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে খাসির সরবরাহ কম থাকায় দামটা একটু চড়া রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী এবং ঝালকাঠি থেকে মাছ এবং মাংসের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। ভৌগোলিক কারণেই নড়াইল জেলার মাটি চুইঝাল চাষের জন্য বেশ উপযোগী। ধান, পাট, গম সহ অন্যান্য ফসলের চেয়ে চুইঝাল চাষে খরচ ও পরিশ্রম একেবারেই কম। রোগবালাই নেই বললেই চলে। বাড়ির আঙিনা কিংবা বাগানের যে কোনো গাছের সাথে ফসল হিসেবে সহজেই চাষ করা সম্ভব চুইঝাল, যে কারণে দিন দিন মশলা জাতীয় এই ফসল চাষে ঝুঁকছেন কৃষকেরা। ইমরান হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত। নড়াইল জেলার প্রায় 82% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানকার কৃষকরা ধান, পাট, গম সহ বিভিন্ন ফসলের আবাদ করলেও চুইঝালের আবাদ ছিল না। তবে গত কয়েক বছরে হাজারো কৃষক বাণিজ্যিকভাবে আবাদ করছেন চুইয়ের। সদরের উজিরপুর গ্রামের কৃষক নাজমুল মোল্লা 5 বছর আগে 3.5 একর জমির আম, লিচু, মেহগনি, সুপারি সহ বিভিন্ন প্রকার ফলজ ও বনজ বাগানে সাথী ফসল হিসেবে চুইয়ের আবাদ করেছেন। বর্তমানে তার বাগানে প্রায় 600 চুই গাছ রয়েছে। বছরে 50,000 টাকা খরচ করে অন্তত 10 থেকে 12 লাখ টাকার চুইঝাল বিক্রির আশা তার। 500 গাছেও যদি হয় তাহলে 2000 টাকা করে বিক্রি করতে পারলে আমার 10 লক্ষ টাকা হবে এবং এতে তেমন খরচ নেই। দেশে সবচেয়ে বেশি চুইঝালের আবাদ হয় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায়। এরপরেই নড়াইলের অবস্থান। এই জেলার সব উপজেলাতেই চুইয়ের চাষ হয়, তবে বেশি আবাদ হয় কালিয়া উপজেলায়। লাভজনক হওয়ায় নাজমুলের মতো নড়াইলের প্রায় 7,500 কৃষক চুইঝালের আবাদ করছেন। চারা লাগানোর 2 বছর পর থেকে চুইঝাল বিক্রি করা যায়। গাছের ওজন হিসাবে এর দাম নির্ধারণ হয়। প্রতি কেজি চুইঝাল আকার ভেদে 500 টাকা থেকে 1500 টাকায় বিক্রি হয়। গাছের বয়স যত বাড়ে দামও তত বাড়ে। এক একটি গাছ থেকে 20,000 টাকা পর্যন্ত চুইঝাল বিক্রি করা যায়। চুই গাছ আমাদের মানে কম বেশি সবার বাড়ি বাড়ি আছে। আমাদের নারীকে কোনো ইনকাম নেই, আমরা এই গাছে গাছে চুই লাগাই ইনকাম করি। আমরা 500 টাকাও বিক্রি করি, 1000 টাকাও বিক্রি করি, 1500 টাকাও বিক্রি হয়। আমাকে এখানে ব্যাপারীরা নিয়ে যায়, আমরা কোনো জায়গায় যাই না।
চুই চাষে কৃষকদের সব ধরনের সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাড়ির আশেপাশে যে সকল গাছপালা আছে, বিশেষত অফলা গাছ, সেই গাছগুলোতে যদি মহিলারা এই চুই ঝালের চাষাবাদ করেন তাহলে মহিলারাও এক্ষেত্রে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে পরিবারে অর্থনৈতিকভাবে অবদান রাখতে পারছেন। চলতি অর্থবছরে নড়াইলে অন্তত 50 টন চুই ঝাল উৎপাদনের আশা সংশ্লিষ্টদের, যার আনুমানিক বাজার মূল্য 6 কোটি টাকা। এখন নড়াইল। দুর্গোৎসব ঘিরে নরসিংদীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবছর জেলায় মণ্ডপ তৈরিতে খরচ হচ্ছে প্রায় 25 কোটি টাকা। এছাড়া মণ্ডপ বানাতে কর্মসংস্থান হয়েছে অন্তত 5,000 মানুষের। রাকিবুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন কাউসার আহমেদ। হাতুড়ি, তারকাটা আর করাতের শব্দ জানান দিচ্ছে ব্যস্ততার। কদিন বাদেই মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শেষ সময়ে মণ্ডপ তৈরির ব্যস্ততায় দিনরাত এক করছেন কারিগররা। রায়পুরা, মনোহরদী সহ জেলার 6 উপজেলায় 330টি মণ্ডপ তৈরি হচ্ছে। পূজার মণ্ডপ সজ্জায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারিগররা দৈনিক মজুরি পাচ্ছেন 1000 থেকে 2000 টাকা পর্যন্ত। এবছর মণ্ডপের কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হওয়ায় এই মুহূর্তে কাজ বেড়েছে কয়েক গুণ। ব্যস্ততা আমাকে কাজটা নিয়ে আর কি, কাজটা কখন এন্ডওয়ার দিয়ে আপনার যত পারে থাকি পৌঁছাতে পারি। প্রায় 1 মাস কাম করে, 15 দিন কাম করে। তো আমরা এই জায়গায় মনে হয় 4 জন কাজ করতেছি। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডিউটি। আমরা হাজিরা 1200 টাকা। 350 টাকা হাজিরা হয়েছে। 350 হাজিরা হইলে মনে করেন 1000 টাকা করিলে 3.5 লক্ষ টাকা। মানুষের যে কর্মসংস্থানটা আরও একটু বেশি হইতো, তবে অনেকেই নাই, এখন চলে গেছে, অনেকে কারিগরের খুব সংকট। গত বছরের তুলনায় এবছর মণ্ডপ প্রতি বাজেট কমেছে গড়ে 5%। প্রতিটি মণ্ডপ তৈরিতে ব্যয় হচ্ছে 5 থেকে 30 লাখ টাকা। মণ্ডপ কর্তৃপক্ষের দাবি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের। আমাদের এই মণ্ডপে গতবার যেরকম ছিল এরকম মধ্যে থাকবে, কিন্তু আমরা চাচ্ছি কি সর্বোচ্চ নিরাপত্তা চাচ্ছি আমাদের পূজার জন্য। সব মন্দির তো একরকম না, যেমন সেবা সংঘ ঐতিহ্যবাহী এই সংগঠন, এটা গতবার আমরা পূজা করছি প্রায় 25-30 লাখ টাকা খরচ আছে। দুর্গা মার কাছে আমরা আশীর্বাদ করি সবাই সম্মিলিতভাবে আমরা জানি সুখে শান্তিতে বসবাস করতে পারি। চলতি বছর দেবী দুর্গা এসেছেন দোলায় চড়ে, ফিরবেন ঘটকে। পূজা চলাকালীন সময় মণ্ডপগুলোতে 3 স্তরের নিরাপত্তা দেওয়ার পরিকল্পনার কথা জানালেন পুলিশ সুপার। মণ্ডপ এবং পূজার যে বিষয় আছে সেটার জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা ইতিমধ্যেই আমাদের যে জেলা বিশেষ শাখার তরফ থেকে আমরা একটি প্রোগ্রাম হাতে নিয়েছি এবং প্রত্যেকটি পূজা মণ্ডপে আমাদের সিসিটিভি থেকে শুরু করে স্বেচ্ছাসেবক বাহিনী থেকে শুরু করে সেখানে বিভিন্ন ধরনের 3 স্তরের আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজাচ্ছি। জেলার 330টি পূজা মণ্ডপ ঘিরে এবছর কর্মসংস্থান হয়েছে অন্তত 5000 মানুষের। এখন নরসিংদী। কাল বাদে পরশুই ষষ্ঠী। বৈরী আবহাওয়া এবং আরজিকর কাণ্ডের জেরে পশ্চিমবঙ্গের কলকাতায় পরিস্থিতি কিছুটা থমথমে হলেও তৃতীয়া এবং চতুর্থীর দিনে পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল ব্যাপক। শিল্পীদের মৌলিক ভাবনা এবং অভিনব মণ্ডপ সজ্জার জন্য কলকাতার সুনাম ভারত জুড়ে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন কোমল দত্ত। কলকাতার বুকে এক টুকরো লাস ভেগাস। যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের জনপ্রিয় লাস ভেগাস ফিয়ার অডিটোরিয়ামের আদলে মণ্ডপ গড়ে এবারও দর্শনার্থীদের মন জয় করেছে সন্তোষ মিত্র স্কয়ারের পূজা উদযাপন কমিটি। আশ্চর্য এ আলোর গোলক দেখতে পশ্চিমবঙ্গের বাইরে থেকেও মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। 2022 সালে লালকেল্লা, 2023-এ রাম মন্দির, আর এবার 79তম বছরে বিলেত ফেরত লাস ভেগাস ফেয়ার। সন্তোষ মিত্র স্কয়ারের দুর্গাপূজা কমিটির প্রধান সজল ঘোষ বলছেন, এবার ভিন্নধর্মী থিমে পূজা আয়োজন করলেও আলোকসজ্জার মাধ্যমে আরজিকরের নির্যাতিতা নারী চিকিৎসক হত্যার বিচার চেয়েছেন তারা। আয়োজকরা আরও বলছেন, এবারের মণ্ডপ সজ্জায় মিলেমিশে আছে প্রতিবাদের ভাষা। মাঠ জুড়ে বিজ্ঞাপন বোর্ডেও থাকবে ধর্ষকদের শাস্তির দাবি। পূজার উদ্যোক্তারা জানিয়েছেন, পূজা কমিটির তরফ থেকে প্রতি বছর 1200 শিক্ষার্থীকে 1000 রুপি করে বৃত্তি দেয়া হয়। এবার তা উৎসর্গ করা হয়েছে আরজিকরের নিহত চিকিৎসকের নামে। তারা বলছেন, পুজোয় থাকলেও বিচারের দাবি ভুললে চলবে না। দুর্গার কাছে তো জাস্টিসই চাইবে। দুর্গাই তো অসুর সংহার করে। অস্ত্রটা কার জন্য?
গরিব মানুষকে মারার জন্য, তা তো নয়, পশুর মারার জন্য। তো মা দুর্গার কাছে এটা চাইবো না তো কার কাছে চাই? লাস ভেগাস ফেয়ারের আদলেই এবারে মায়ের মণ্ডপ তৈরি করা হচ্ছে। ভিতরে আমাদের প্রজেক্ট এবং বিভিন্ন লাইট অন্যান্য জিনিস ব্যবহার করে এখানে মহিষাসুর মর্দিনী দেখানো হচ্ছে। ভারতীয় নৌবাহিনীতে পরীক্ষা দিতে মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লি থেকে কলকাতা এসেছেন অনেক শিক্ষার্থী। হাতে সময় থাকায় আগেভাগেই কলকাতার পূজা দেখতে বের হয়েছেন তারা। চমৎকার পরিবেশ ও শৈল্পিক আয়োজন দেখে রীতিমতো মুগ্ধ এই শিক্ষার্থীরা। बंगाल में बहुत कम टूरिस्ट आते हैं दुर्गा पूजा एक्सपीरियंस करने के लिए, तो उनको यहाँ पे आना चाहिए क्योंकि यहाँ पे बहुत अलग तरीके से सारी चीज़ें होती है। तो हमने आज देखा कि इतने सुंदर सुंदर पंडाल यहाँ लगे हुए हैं और मतलब इतने अच्छे मौके पे हमको मतलब मौका मिला कि हम लोग कोलकाता आ सके, इतने सारे पंडाल देख सके और दुर्गा पूजा एक्सपीरियंस कर सके। পুরোহিতরা বলছেন, এবার বাপের বাড়িতে আসার সময় দুর্যোগ আর যুদ্ধবিগ্রহের অশনি সংকেত নিয়ে এসেছেন মা দুর্গা। ফেরার সময়ও রেখে যাবেন বিপর্যয় আর সামাজিক অস্থিরতা। তবু ভক্তদের নিরন্তর প্রার্থনায় মা দুর্গার আশীর্বাদে সব সংকট পেরিয়ে আসার সাহস পাবে মর্তের বাসিন্দারা, এমনটাই প্রত্যাশা সবার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইতালির নাগরিকত্ব আইন সহজ করতে গণভোটে স্বাক্ষর করেছেন অন্তত 6 লাখ বাসিন্দা। দেশটিতে নাগরিকত্ব পাওয়ার সময়সীমা 10 থেকে 5 বছরে কমিয়ে আনার পক্ষে রায় দিয়েছেন গণভোটে অংশগ্রহণকারীরা। এছাড়া তাদের সন্তানদেরও দ্রুত সময়ে নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা। জটিলতা কাটিয়ে আগামী বসন্তেই নাগরিকত্ব আইনে পরিবর্তন আসবে, এমনটাই আশা করছেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে বিস্তারিত থাকছে ইতালি থেকে মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে। ইতালিতে কাজের সুযোগ পেয়েও নাগরিকত্ব না থাকায় প্রশাসনিক কোনো কাজে সম্পৃক্ত হতে পারছেন না তাসাফফা কামরুল মাধবীর মতো হাজারো প্রবাসী বাংলাদেশি। আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ করতে হলে আমাদের এখানে সিটিজেনশিপটা নিতে হয়। সো আমি আমার জবের ক্ষেত্রে আমি লিমিটেড কয়েকটা জব করতে পারবো, যেটা হলো প্রাইভেট সেক্টর। আবার জন্মের পর ইতালির কৃষ্টি ও সংস্কৃতির মধ্যে বড় হওয়া বিদেশি শিশুকে নাগরিকত্ব দিচ্ছে না জর্জা মেলোনি সরকার। আর খুব ছোটবেলায় সন্তানকে ইতালিতে নিয়ে এসেও তার নাগরিকত্ব না পেয়ে বিপাকে পড়ছেন এমন অভিভাবকের সংখ্যাও নেহায়েত কম নয়। এই দেশে একটা আইন প্রণয়ন হয়, সেক্ষেত্রে যারা নেক্সট জেনারেশনে যারা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আছেন তারা অনেক উপকৃত হবেন। আমার এখানে অনেক ইটালিয়ান ফ্রেন্ড আছে, আর আমার মাঝে মধ্যে ওদের সাথে একটু ডিফারেন্ট লাগে, কারণ ওরা অনেক অ্যাডভান্টেজ পায়, কারণ ওরা ইটালিয়ান আর আমি ইটালিয়ান না। রাজনৈতিক কারণে আটকে আছে ইতালির নাগরিকত্ব আইন সংশোধনের প্রক্রিয়া। বর্তমান আইনে 10 বছর স্থায়ী বসবাসের আগ পর্যন্ত ইতালিতে অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার বিধান নেই। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইতালিতে বসবাসরত অন্তত 25 লাখ প্রবাসী। একই অভিযোগ ইতালিতে অবস্থানরত প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশিরও। সাম্প্রতিক গণভোটে সন্তোষজনক ফলাফল আসায় ইতালির নাগরিকত্ব অর্জনের পথ সুগম হবে বলে মনে করছেন তারা। 10 বছর যে 5 বছর আসে, অভিবাসী সমর্থক গোষ্ঠী, সামাজিক সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্যোগে আয়োজিত গণভোটে নাগরিকত্ব অর্জনের সময়সীমা 10 থেকে 5 বছরে কমিয়ে আনার পক্ষে রায় দিয়েছেন অন্তত 6 লাখ ইতালিয়ান। এছাড়া সন্তানদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার দাবিও জানাচ্ছেন তারা। গণভোটের এই রায় পর্যালোচনার ভার এখন ইতালির সুপ্রিম কোর্ট ও সাংবিধানিক আদালতের। প্রয়োজন পড়লে আগামী বছর বসন্তে আবারও দেশজুড়ে গণভোট অনুষ্ঠিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিরোধীদের অভিযোগ, ডানপন্থী রাজনৈতিক দল ফ্রাতেলি দি ইতালিয়া ও লেগার সমর্থন না থাকায় এখনো পর্যন্ত সংস্কার হয়নি ইতালির নাগরিকত্ব আইন। যদিও অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করছে এই আইনের ভবিষ্যৎ। একটানা 10 বছর রেসিডেন্ট হিসেবে থাকলে তারা নাগরিকত্ব পান, 18 বছর পূর্ণ হয়ে গেলে, এটা সবাই আমরা জানি। কিন্তু এটা যে ধরনের জটিলতা সৃষ্টি করে, এই জটিলতার নিরসনকল্পে অনেক বিরোধী দল বা বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনগুলো চেষ্টা করে যাচ্ছিল আগে থেকেও, যে এটাকে 10 বছর থেকে 5 বছরে নামিয়ে আনার জন্য, যেটা খুবই যৌক্তিক। ইতালিতে জন্মহার কমে যাওয়ায় দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে বরাবরই যুক্তি দিচ্ছেন অর্থনীতিবিদরা।
যদিও প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলছেন অভিবাসীদের নাগরিকত্ব দেয়া জনসংখ্যাগত সংকটের কোনো সমাধান নয়। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। গাজা ইসরায়েল যুদ্ধের 1 বছর পূর্ণ হলো আজ। এই 1 বছরে প্রাণ গেছে প্রায় 42,000 ফিলিস্তিনির। বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ, ধ্বংস হয়ে গেছে গাজা উপত্যকার অর্ধেকের বেশি ভবন। ধীরে ধীরে যুদ্ধে জড়িয়েছে ইয়েমেন, লেবানন ও ইরান সহ গোটা মধ্যপ্রাচ্য। বিশ্বজুড়ে আন্দোলন বিক্ষোভও দবাতে পারেনি ইসরায়েলি বাহিনীকে। আর জাতিসংঘ ও বিশ্ব নেতাদের আহ্বানেও সাড়া দেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 2023 সালের 7 অক্টোবর নাহাল ওজ নামে ইসরায়েলের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা এবং 253 জনকে জিম্মি করে হামাস। জবাবে সর্বাত্মক যুদ্ধের ডাক দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে 10 লাখ বাসিন্দার গাজা উপত্যকায় হামলা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। জিম্মিদের মুক্তি ও হামাস নির্মূলের নামে গাজায় 1 বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। গাজা থেকে অধিকৃত পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে সংঘাত। রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি অব্যাহত আছে স্থল অভিযান। 1 মাস পর 6 দিনের যুদ্ধবিরতিতে মুক্তি পায় শতাধিক বন্দী। এখনও হামাসের কাছে অর্ধশত জিম্মি আছে বলে দাবি করছে ইসরায়েল। প্রায় 70 জন বন্দীকে হত্যা করার খবরও এসেছে। ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে নারী ও শিশুসহ নিহত ছাড়িয়েছে 42,000, আহত আরও প্রায় 1 লাখ বাসিন্দা, নিখোঁজ 10,000-এর বেশি মানুষ। অন্যদিকে প্রাণ হারিয়েছেন 1100 ইসরায়েলি, আহত 8,500-এর বেশি। ইসরায়েলি হামলা থেকে বাদ যায়নি আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবির। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা উপত্যকার অর্ধেকের বেশি ভবন ও স্থাপনা। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে 23 লাখ গাজাবাসী। গাজা উপত্যকার সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে গোটা ফিলিস্তিনে। ইসরায়েলি আগ্রাসন ক্রমেই বিস্তৃতি পায় গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে। বাদ যায়নি দের আল বালার শরণার্থী শিবির ও কৃষিজমি সহ খান ইউনিস শহর। সংঘাত চলে ইসরায়েল ফিলিস্তিনের সীমান্তবর্তী রাফা অঞ্চলেও। চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছেন 128 জন সংবাদকর্মী। এদের মধ্যে 123 জনই ফিলিস্তিনের, বাকিদের মধ্যে 2 জন ইসরায়েলি ও 3 জন লেবাননের। এছাড়া আহত হয়েছেন 35 জন। নিখোঁজ ও গ্রেপ্তার হয়েছেন 70 জনের বেশি সাংবাদিক। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ ক্রমেই ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। ছায়াযুদ্ধে জড়ায় ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং ইরান। গত 1 বছরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে 130টি হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েল ভূখণ্ডে 2 বার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মারা গেছেন 2000-এর বেশি মানুষ। Gaza is becoming a graveyard for children. জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো বেসামরিক নাগরিকদের নিরাপত্তার আহ্বান জানিয়ে আসছে বারবার। তবে কারো কথাই কানে তোলেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের 1 বছরেও কোনো সমাধান আসেনি। যুদ্ধ বন্ধ করতে আন্দোলন বিক্ষোভে নামে যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের কয়েক লাখ মানুষ। তানভীর জনি, এখন বিশ্ব। এবার খেলার খবর। আজ সকাল 11:30টায় বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রোববারের সভায় প্রার্থিতার শর্ত, বিধিমালা ও ভোটিং পদ্ধতি নিয়ে আলোচনা করেছে বাফুফের নির্বাচন কমিশন। আমাদের যে বিধিমালা আছে সেটা একটু যাচাই করা, আমাদের যে বাফুফে সংবিধান আছে সেটা যাচাই করা, সেগুলো করে আমরা আমাদের কাজ মনোনয়ন শিডিউল ঘোষণার আগ পর্যন্ত আমরা তৈরি করে রেখেছি। যা সিদ্ধান্ত নিয়েছি তা আমরা আগামীকাল 11:30টায় চূড়ান্তভাবে আপনাদের সামনে ঘোষণা করব। কম বেতন নয়, বরং সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির অতিরিক্ত খবরদারির কারণেই জাতীয় নারী ফুটবল দলের কোচের দায়িত্ব ছেড়েছিলেন গোলাম রব্বানী ছোটন। বাফুফেতে কাজের পরিবেশ সৃষ্টি হলে আবারও নারী দলের দায়িত্বে ফিরতে আগ্রহী তিনি। এখন টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাফজয়ী এই কোচ। বাকিরা জানাচ্ছেন এসকে শাওন।
বাফুফেতে কাজী সালাউদ্দিনের ১৬ বছরের আমলনামায় বড় সাফল্য বলতে প্রথমবার জাতীয় নারী ফুটবল দলের সাব জয়। সাবিনা সানজিদাদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব লাভের নেপথ্য কারিগর কোচ গোলাম রব্বানী ছোটন। তার ক্ষুরধার ফুটবল টেকনিকে ২০২২ সালে অপরাজিত থেকে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের নারীরা। অথচ অভিজ্ঞ এই কোচকে বাফুফের তরফ থেকে তেমন মূল্যায়নই করা হতো না। নারী ফুটবলের সাফল্যের জন্য ছোটনের বদলে সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল ইসমলিকে ক্রেডিট দিতেন স্বয়ং বাফুফে সভাপতি। তারপরও দেশের স্বার্থে সাবিনাদের কোচের দায়িত্ব পালন করে যেতে চেয়েছিলেন ছোটন। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ৭ মাস আগেই হুট করে চাকরি ছেড়ে দেন তিনি। তখন ক্লান্তির বিষয়টি সামনে এনে পথ ছাড়লেও লম্বা সময় পর মূল কারণটা জানালেন ছোটন। আমাদের যে আপনার টেকনিক্যাল ডাইরেক্টর ছিল পল ইসমলি, মানে উনি প্রত্যেকটা কাজেই উনি হলো আপনার ইন্টারাপ্ট করতো, মানে স্মুথ ছিল না যে আপনার ফ্রিভাবে যে আপনি কাজ করতেছেন, আপনার যে কাজটা এটা তো আপনার করতে দিতে হবে। তো ওই কাজের মধ্যেও আপনার আমি মনে করছি যে এই সময় আসলে ওই পরিবেশটা নাই, এই জন্যে আমি চলে আসছি। এরই মধ্যে বাফুফে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন। পল ইসমলিও চাকরি ছেড়েছেন গেল বছর। সুযোগ পেলে আবারও নারী ফুটবল দলের কোচ হবেন কিনা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। দেশের জন্য কাজ করা তো অবশ্যই গর্বের ব্যাপার, এটা সব মানুষের জন্যই হলো ভাগ্যের ব্যাপার। তো যদি এরকম কোনো অপরচুনিটি হয়, ওরকম পরিবেশ ভালো হয়, যে পরিবেশ থেকে চলে আসছি এরকম পরিবেশ যদি না থাকে বা ভালো পরিবেশ হয় তখন আমি চিন্তা ভাবনা করে দেব। প্রথমবার সাফের শিরোপা জেতার পর বিদেশি দলগুলোর সাথে বিভিন্ন টুর্নামেন্ট তো দূরে থাক, ফিফা উইন্ডোতে নারীদের জন্য নিয়মিত প্রীতি ম্যাচই আয়োজন করতে পারেনি বাফুফে। যে কারণে আসন্ন নারী সাফে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রস্তুতি নিয়ে হতাশ সাবেক কোচ। নেপাল এবং ইন্ডিয়া আপনার হলো তাদের প্রস্তুতি আমাদের থেকে মানে পুরো বছর 2 বছরই আমাদের থেকে অনেক তারা এগিয়ে আছে। কিন্তু আমরা যে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের প্রস্তুতিটা আপনার ওইভাবে মানে বিভিন্ন ঘটনা ঘটছে, সেগুলোর সাথেই আমাদের প্রস্তুতিটা আসলে ওইভাবে হয়নি। মানে আমার কাছে অবিস্মরণীয় যে এই টিম আবার কবে এই খেলাটা খেলতে পারবে কিনা আমার কাছে আমি সংশয়। গোলাম রব্বানী ছোটনের কথাই পরিষ্কার, এবছর নারী সাফে শিরোপা ধরে রাখা কঠিন হবে বাংলাদেশের জন্য। এসকে শাওন, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekontv।